আজ আমরা বন্দে মাতরমের সেই ১৫০ বছরের অবিশ্বাস্য জার্নিটা একবার দেখব। ভাবুন তো কিভাবে একটা সাধারণ গান একটা দেশের মুক্তি আন্দোলনের মূল শক্তি হয়ে উঠল। আর জানেন তো, ভারতের আগামী যে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে, মানে ২৬শে জানুয়ারির, তার সেন্ট্রাল থিমই হচ্ছে এই গানটা। কারণটা কি? কারণ গানটা তার ১৫০ বছর পূর্ণ করছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি বলুন তো? এই থিমটা আসলে ১৯ শতকের একটা কবিতা, যার মানেটা খুব সহজ: মা, তোমায় প্রণাম করি। তাহলে আসল প্রশ্নটা এখানেই, যে কিভাবে একটা লেখা, একটা সাহিত্য, একটা গোটা জাতির এত বড় একটা প্রতীক হয়ে উঠল। চলুন এই সফরের গভীরে ঢোকা যাক। তো গল্পটা শুরু করতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে, এর স্রষ্টার কাছে। এই গানটা লেখা হয়েছিল ১৮৭৫ সালে। লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৯ শতকের বাংলায় তিনি ছিলেন একজন খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক আর চিন্তাবিদ। প্রথম দিকে এটা কিন্তু শুধুই একটা কবিতা ছিল। পরে বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে, যেটা ১৮৮২ সালে বেরিয়েছিল, সেখানে এই গানটাকে জুড়ে দেন। আর এই উপন্যাসের গল্পটা ছিল একদল সন্ন্যাসীকে নিয়ে, যারা তাদের মাতৃভূমির মুক্তির জন্য লড়ছিলেন। আনন্দমঠ উপন্যাসে না মাতৃভূমির ৩টে রূপের কথা বলা হয়েছিল। একটা হলো মা যা ছিলেন, মানে আমাদের গৌরবময় অতীত। তারপর মা যা আছেন, মানে সেই সময়ের পরাধীন দুর্দশাগ্রস্ত বর্তমান। আর সবশেষে মা যা হবেন, মানে একটা স্বাধীন সুন্দর ভবিষ্যৎ। বুঝতেই পারছেন, এটা শুধু একটা গান ছিল না, এটা ছিল একটা স্বপ্ন, একটা ভিশন। আচ্ছা, এবার তাহলে দেখি কিভাবে এই গানটা বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে একেবারে প্রতিবাদের ভাষা হয়ে উঠল। এই জার্নির কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল। যেমন ধরুন, ১৮৯৬ সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের একটা অধিবেশনে এই গানটা গেয়ে শোনালেন। তারপর ১৯০৫-এ যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছিল, তখন এটা প্রথমবার একটা রাজনৈতিক স্লোগান হিসাবে ব্যবহার করা হলো। আর তার ঠিক পরের বছর ১৯০৬-এ বন্দে মাতরম নামে একটা ইংরেজি খবরের কাগজই বেরিয়ে গেল। শ্রী অরবিন্দ ১৯০৭ সালে একটা অসাধারণ কথা লিখেছিলেন। তিনি বলেছিলেন, বাংলার মানুষ যখন সত্য খুঁজছিল, ঠিক সেই সময়েই একটা বিশেষ মুহূর্তে কেউ একজন গেয়ে উঠল বন্দে মাতারাম। মানে সোচুন একবার, এই একটা লাইনই বলে দেয় যে গানটা মানুষের মনে কতটা গভীরে চলে গিয়েছিল। গানটার প্রভাব এতটাই বাড়তে শুরু করল যে এবার তার সরাসরি ব্রিটিশ সরকারের সঙ্গে একটা সংঘাতে জড়িয়ে পড়ল। এখানে দেখুন কি হচ্ছিল। একদিকে ব্রিটিশরা দমন করার জন্য উঠে পড়ে লেগেছে। স্কুলে স্লোগান দেওয়া বন্ধ, ছাত্রদের ফাইন করা হচ্ছে, স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর অন্যদিকে কি হচ্ছে? ভারতীয়রা আরও জেদি হয়ে উঠছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, পুলিশের মারের সামনে দাঁড়িয়েও নির্ভয়ে স্লোগান দিচ্ছে। এমনকি দেশের বাইরেও ভারতের পতাকায় এই স্লোগান লেখা হচ্ছে। আর এই স্লোগানটা কিন্তু শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না। দেখতে দেখতে এটা সারা ভারতে ছড়িয়ে তুলল। লাহোরে যখন কাউকে গ্রেফতার করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে বন্দে মাতারাম। তুতিকোরিনে মিলের শ্রমিকরা ধর্মঘট করছেন, তাদের একজোট করার জন্য বন্দে মাতারাম। বম্বেতে লোকমান্য তিলকের বিচার চলছে, সেখানেও সবাই একজোট হয়ে বলছে বন্দে মাতারাম। এমনকি সুদূর ইংল্যান্ডে একজন বিপ্লবীর শেষ কথাও ছিল এই বন্দে মাতারাম। তো দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক গানটাকে কিভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো, এবার সেই গল্পটায় আসি। দিনটা ছিল ২৪শে জানুয়ারি ১৯৫০। ভারতের গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটা ঐতিহাসিক ঘোষণা করলেন। তিনি বললেন, বন্দে মাতরম গান, যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা ঐতিহাসিক ভূমিকা নিয়েছে, সেটাকে জনগণমনের সমান সম্মান দেওয়া হবে, আর এর মর্যাদাও হবে একই রকম। আর এই ঘোষণার পরেই বন্দে মাতরম ভারতের ন্যাশনাল সং বা রাষ্ট্রগীত হিসেবে স্বীকৃতি পেল। এখানে মরাল রাইটস বা নৈতিক অধিকারের বিষয়টা একটু বোঝা দরকার। এটা আসলে একটা আইনি নীতি। এর মানে হলো, যিনি কিছু সৃষ্টি করেছেন, তার কাজকে এমনভাবে বদলানো বা বিকৃত করা যাবে না যাতে তার সম্মানহানি হয়। মানে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে গানটার আসল কথা আর সুরকে অবিকৃত রাখার ওপর কতটা জোর দেওয়া হয়েছিল। বেশ, অনেকটা তো ইতিহাস জানা হলো। এবার চলুন গল্পটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনি। দেখি এই ১৫০ বছর পূর্তিতে কি হচ্ছে। এই ১৫০ বছর পূর্তি উপলক্ষে কিন্তু দেশ জুড়ে দারুণ সব আয়োজন করা হচ্ছে। যেমন ধরুন, স্মারক ডাকটিকিট আর কয়েন বের করা হচ্ছে, বন্দে মাতরমের ইতিহাস নিয়ে নানা জায়গায় প্রদর্শনী হচ্ছে, এমনকি একটা গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যালও হচ্ছে। এই সবই তো বলে দেয় যে এই গানের আবেদন আজও একটুও কমেনি। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা শিল্পের মধ্যে, মানে একটা গান বা কবিতার মধ্যে আখের এমন কি শক্তি থাকতে পারে যা একটা গোটা দেশের ভাগ্যকে প্রভাবিত করতে পারে?
এই প্রশ্নটা আমাদের সবাইকে শিল্প আর ইতিহাসের মধ্যে যে একটা গভীর যোগ আছে সেটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।